বিজ্ঞান চর্চার ইতিহাসে আমরা কিভাবে একটু একটু করে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়েছি এবং আগামী দিনে কিভাবে আমরা ভারতবর্ষকে বিজ্ঞানের ক্ষেত্রে বিকশিত করতে পারছি, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। এতে কোনো সন্দেহ নেই যে আপনি যে প্রেক্ষিতটা বলেছেন সেটা তো খুব বড়। আমি একেবারে প্রাচীন ভারত নিয়ে তো কিছু বলবো না, কারণ আমরা সকলেই জানি প্রাচীন ভারতের বিজ্ঞান এবং গণিতে এমন কিছু অবদান রয়েছে যেগুলো সেই সময়কার প্রাচীন সভ্যতার অনেকগুলি সভ্যতার অবদানের সঙ্গে তুলনা করার মতো। তবে আমরা আলোচনাটা শুরু করব মোটামুটি আজ থেকে 200 বছর আগেকার সময় ধরে, যখন ভারতবর্ষ ইংরেজদের ঔপনিবেশিক শাসনের অধীন ছিল। বস্তুত বিজ্ঞান চর্চা বা প্রযুক্তির চর্চা ব্রিটিশরাই এখানে নিয়ে আসে, যেটা আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তি বলা যায়। এবং লক্ষ্য করলে দেখা যাবে তারা এখানে এসে যে বিষয়গুলি নিয়ে আমাদের দেশে মানুষকে প্রশিক্ষণ দেন, তারা কাজে লাগান, সেগুলোর মধ্যে বিশালভাবে রয়েছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স বা যাকে বলা হয় মেজারমেন্ট সায়েন্স। অর্থাৎ একদিকে তাদের ইচ্ছে ছিল যে সারা ভারতের সম্পদের একটা খতিয়ান তৈরি করা, আর অন্যদিকে তাদের বাণিজ্যিক স্বার্থ এখানে কাজ করেছিল। যেমন ধরুন আমরা যে রাধানাথ সিকদারের কথা জানি, তিনি ছিলেন গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে অফ ইন্ডিয়ার একজন কর্মী। সার্ভে অফ ইন্ডিয়াও অত্যন্ত প্রাচীন সংস্থা, নামগুলো শুনলে বোঝা যায় কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল। একই সঙ্গে প্রাচীন সংস্থা হিসেবে আমরা পেয়েছি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কিংবা রুড়কি অথবা সেই সময়কার শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজ। এর সঙ্গে অবশ্যই ছিল মেডিকেল শিক্ষাও চলে এসেছিল। সেখানেও একটা ইংরেজ শাসকের স্বার্থ কাজ করছিল যে দেশের এত মানুষ রয়েছে, নানা রকমের এখানে ছোঁয়াচে রোগ হচ্ছে, যেহেতু তাদেরকে সঙ্গে নিয়েই কাজ করতে হয়, তাই তাদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হয়েছিল। একদম ঠিক কথা। কেননা যাদের সঙ্গে তাদের কাজ করতে হয়, যারা তাদের সংস্পর্শে আসছেন যে ভারতীয়রা, তারা যদি এমন ছোঁয়াচে রোগে আক্রান্ত হয় যেখানে যে রোগ ইংরেজ একজন অফিসারকেও ছেড়ে দেবে না, তখন তাদের এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতেই হয়। সেই জন্য মেডিকেল কলেজও গড়ে উঠেছিল তাড়াতাড়ি। 1850-এর দশকে ফিরে যাই, তখন দেখবো যে সেই সময় ইংল্যান্ডে বা সারা ইউরোপে যে বিজ্ঞান সাংঘাতিকভাবে চর্চা হচ্ছে, পদার্থবিদ্যা আছে, রসায়নবিদ্যা আছে, জ্যোতির্বিদ্যা আছে, আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো চর্চা কিন্তু ইংরেজ এদেশে নিয়ে আসেননি, সেগুলো চর্চা করার সুযোগ। ইউরোপে তখন বিজ্ঞান যে পথে এগিয়ে চলেছে, আমরা ভারতীয়রা কিন্তু ইংরেজদের মাধ্যমে সেই প্রভাবটা আমাদের এখানে এলো না এবং সেই জিনিসের সঙ্গে আমরা পরিচিত হতে পারলাম না। 1857 সালে আমরা জানি ভারতবর্ষে 3টি বিশ্ববিদ্যালয়, কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, পঠন পাঠন শুরু হলো। কিন্তু বিজ্ঞানের পঠন পাঠন আজকে যেমন আমরা দেখি স্কুলে ছাত্ররা ভৌত বিজ্ঞান পড়ছে, জীবন বিজ্ঞান পড়ছে, তখন তো ছিলই না। আপনার যদি ইভেন স্বাধীনতার পরে স্কুল ফাইনাল দেখেন, বিভিন্ন ধরনের ল্যাব তৈরি করে সেখানে পরীক্ষা নিরীক্ষার সুযোগও রয়েছে, সেগুলো ইংরেজ কখনো ভাবেনি। এবং তার ফলে হচ্ছে আমাদের কলেজে আজকে দেখতে পাচ্ছি আমরা যে স্যার জগদীশ চন্দ্র বসু বা আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তাঁরা এসে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা এবং রসায়ন পড়াচ্ছেন, তারা অনেক পরবর্তীকালে খুব ভালো ভালো ছাত্র পাচ্ছেন। কিন্তু সেটা নিয়ে আরো উচ্চশিক্ষার সুযোগটা কম। অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্তরে আমরা একেবারে স্নাতকোত্তর স্তরে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এগুলো শুরু হয়েছে অনেক পরে, 1920 দশকে প্রায় 17-18 সালে এরকম তৈরি হয়েছে। সেই জন্য এখানে কিন্তু একটা খুব বড় ভূমিকা ছিল অন্তত শুরুর ব্যাপারে, যেটা হচ্ছে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নাম আমার করতেই হবে। আচ্ছা, তিনি 1876 সালে গড়ে তুললেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তার কিন্তু আগ্রহ ছিল যে যে বিজ্ঞান ইউরোপে চর্চা হচ্ছে, আমাদের এখানে ইংরেজ শাসকরা যেটুকু নিয়ে এসেছে শুধু সেটুকু নয়, তার বাইরে যে বিজ্ঞান চর্চা হচ্ছে ইউরোপে, সেটা এখানে অন্তত আমরা মানুষজনের সঙ্গে কিছুটা পরিচয় করাবো। তাকে এই কাজে সহায়তা করতে এসেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক এবং পাদ্রী ফাদার লাফো, ছিলেন স্যার জগদীশ চন্দ্র বোস, এবং আরো কিছু মানুষকে তিনি পেলেন। পরবর্তী স্তরে যখন মহেন্দ্রলাল সরকার প্রয়াত হয়েছেন, তার পুত্র অমৃতলাল সরকার যখন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সেক্রেটারি, সেখানে 1907 সালে প্রথম এসে তার সঙ্গে অমৃতলাল বাবুর সঙ্গে দেখা করেন পরবর্তীকালে স্যার সিভি রামন। তিনি তখন 19-20 বছরের যুবক, সদ্য কলকাতায় এসছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল হয়ে, এবং তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের বাড়িতে সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে দেখে তার খুব আগ্রহ হয় এবং তিনি সেখানে এসে কিছুটা গবেষণা কাজ করতে চান। তার পদার্থবিদ্যা তিনি
পড়াশোনা করেছিলেন, মাদ্রাজে অত্যন্ত উজ্জ্বল ছাত্র ছিলেন। তারপরে আমরা জানি যে পরবর্তীকালে তিনি আমাদের নাম উজ্জ্বল করেছেন। উজ্জ্বল করেছেন, যেটা বলা হয় না যে পরবর্তীতে পুরোটাই ইতিহাস, যে সেখানে এলেন রামন 1907 সালে, 1930 সালে তিনি নোবেল প্রাইজ পেলেন পদার্থবিদ্যায়, এবং সারা ভারতে এখনো পর্যন্ত প্রায় 100 বছর হতে চললো, এখন পর্যন্ত বিজ্ঞান বিষয়ে তিনি একমাত্র নোবেলজয়ী ভারতীয়। আমরা যদি স্যার একটু স্বাধীনতার পরবর্তী সময়ের বিজ্ঞান চর্চার বিষয়টা একটু দেখি। স্বাধীন ভারতের পথ চলাটা খুব সহজ ছিল না। একটু যদি আমরা ভেবে দেখি, আজকে একটু ভেবে রাখা খুব শক্তই, আমাদের মানে চিন্তা ভাবনাকে 75 বছর পিছিয়ে যেতে হবে, পিছিয়ে গিয়ে, এবং সেই সময়কার ভারতের চেহারাটা যদি অনুধাবন করার চেষ্টা করি। সদ্য আমরা স্বাধীনতা পেয়েছি একটা জরাজীর্ণ ভারতবর্ষ, যেখানে তার অর্থনীতি, সমাজনীতি সবকিছু দিক থেকে আমরা একদম তলানির দিকে রয়েছি, এবং সেই জায়গা থেকে আমরা কিভাবে আজকের এই যে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে একটা চরম অগ্রগতি আমরা লক্ষ্য করছি, কিভাবে এই পথটা সফল হলো, এবং আগামী দিনে আমরা কতটা যেতে পারি একজন পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে। যদি একটু ভেবে দেখেন, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সময় মাত্র 20টি বিশ্ববিদ্যালয় এবং 5 কলেজ ছিল। মানে এর থেকে বোঝা যাচ্ছে উচ্চশিক্ষার প্রসারটা কত সীমিত ছিল। স্কুলের সংখ্যা বিরাট কিছু ছিল না, আজকের তুলনায় কিছুই না, এবং খুব অতি সামান্য সংখ্যক মানুষ শিক্ষার অঙ্গনে প্রবেশ করতে পারতেন। উচ্চশিক্ষার অঙ্গনে তো প্রায় কোনো হিসেবেই আসে না। এরকম একটা অবস্থা থেকে যখন ভারতবর্ষে যাত্রা শুরু করলো, তখন খুব স্বাভাবিকভাবেই শাসকদের, সেই সময়কার যারা কর্ণধার ছিলেন দেশের, তাদের যত আগ্রহী থাকুক না কেন, দেশের অর্থনীতির যা অবস্থা, তাতে করে বিজ্ঞানের দিকে খুব নজর দেওয়া, অর্থের যোগান দেওয়া খুব একটা সহজ ছিল না। স্বাধীনতার প্রথম 25 বছরকে নিয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে সেখানে দুটো কাজ মোটামুটি হয়েছে। একটা হচ্ছে যে আমরা যদি বলি যে একেবারে সামনের সারি কাজ হিসেবে ভারতবর্ষ বুঝতে পেরেছেন, সেখানকার নেতৃত্ব অনুধাবন করেছেন, আমাদের কিন্তু পারমাণবিক শক্তি বিষয়ে এগোতে হবে, পৃথিবীতে একটা জায়গা করে নিতে হবে, এটা তার অনুধাবন করেছিলেন। হোমি ভাবা এ ব্যাপারে খুব বড় ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীকালে সেটা এখন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নামে পরিচিত। দ্বিতীয়ত আরেকটি এরকম একই ধরনের উদ্যোগ বলা যেতে পারে খানিকটা, সেটা হচ্ছে ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গড়ে তোলা। এর পেছনে খুব বড় ভূমিকা পালন করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। তারও খুব বড় চিন্তা ভাবনা ছিল, অনেক সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ছিল, এবং প্রথম যখন আমাদের দেশে সত্যি মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা উদ্যোগ নেওয়া হয়, অনেকেরই, হয়তো দেশের মানুষের মনেও অনেকের মনে হয়েছিল যে আমাদের মতো একটি দেশ, যার অন্য অনেক সমস্যা আছে এবং অর্থনৈতিকভাবে খুব সবল নয়, তার কি এরকম একটা বিষয়ে খুব নজর দেওয়া উচিত, খুব পয়সা খরচা করা উচিত। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে এটা খুব প্রয়োজনীয় ছিল, কেননা এটা এমন একটা প্রযুক্তি নিজেদের যদি না করা যায়, চট করে অন্য দেশ কাউকে দেয় না, এবং ভারতবর্ষে সেই নিষ্ঠা দেখিয়ে কাজটা শুরু করেছিল বলে আজকে আমরা অনেক পরে তার সুফল পাচ্ছি, দেখছি আজকে ভারতবর্ষ আজকে আজকের দিনের যে ডিজিটাল ইন্ডিয়া, এই যে কনসেপ্টটা, এটা বাস্তবায়িত করার পেছনে কোথাও সেই সারাবাহীর চিন্তা ভাবনাটাকে আমরা আজকের কাজে লাগাতে পেরেছি। অল্প কিছু বছর বাদে, মাত্র 23 বছর বাদে আমাদের দেশের স্বাধীনতা 100 বছর হবে। এই দিকে লক্ষ্য রেখে ভারত আরো বিকশিত হয়ে উঠুক নানা বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে, এইটাকে একটা কর্মসূচির মধ্যে রেখে কতগুলো বিষয় ভারতবর্ষে বিজ্ঞান এবং প্রযুক্তির যারা নির্দেশক, যারা পরিচালনা করেন, তারা কতগুলো অঞ্চল, কতগুলো জায়গা ঠিক করেছেন যেখানে ভারতবর্ষ তার প্রয়াসটা বেশি দেবে, এবং এগুলো সত্যি শুধু দেশের সাপেক্ষে নয়, সমগ্র বিশ্বের সাপেক্ষে খুব উল্লেখযোগ্য। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং, বাংলা করলে বলা যায় কৃত্রিম মেধা এবং যন্ত্রভিত্তিক শিক্ষা। তাহলে স্যার এটাকে তো হেলথ কেয়ার ট্রিটমেন্টের দিকেও যদি আমরা পরিচালিত করি, তাহলে তো একটা ভীষণ রকম সফলতা পাওয়া যেতে পারে। ভারতবর্ষ কিন্তু হেলথ কেয়ার এবং বায়োটেকনোলজিতে খুবই গুরুত্ব দিয়েছে আগামী দিনের গবেষণা ব্যাপারে। একটা বিষয় আমরা এখন লক্ষ্য করছি যে বিভিন্ন কোম্পানি এই কৃত্রিম মেধা প্রয়োগের ফলে অনেক অনেক লোকের চাকরি চলে যাচ্ছে। তো এটা কি একটা যুব সমাজের কাছে থ্রেট, নাকি এটা একটা অপরচুনিটি? ভবিষ্যতে হয়তো আরো বেশি বেশি সংখ্যক মানুষ এটাকে যদি শিখতে পারে, তাহলে তাদের কাজের জায়গায়, কর্মক্ষেত্রে এটা আরো অনেক সুবিধা হতে পারে বলে আপনার মনে হয়? এমনিতে আমাদের অভিজ্ঞতা যেটুকু আছে তাতে করে বলা যায় যে নতুন প্রযুক্তি এলে প্রাথমিকভাবে এই ধরনের ঘটনা ঘটে। কম্পিউটার যখন এসেছে তখন প্রাথমিকভাবে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে কম্পিউটারের জন্য আরো লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান দেওয়া, অনেক বেশি কাজ তৈরি হয়েছে। এবং তাহলে কি স্যার আমরা একটা ওই রকম একটা ফেজের মধ্য দিয়ে যাচ্ছি? মানে এখনো যেহেতু আমরা জানি না এটার ভবিষ্যৎ কি হতে পারে, তাই হয়তো একটু ভয় পাচ্ছি। হ্যাঁ, সেটা একটা কারণ আছে। তাছাড়া আরেকটা পুরো ভয়ের কারণ অনেকের কাছে আছে, সেটাও বলা দরকার। মানে এর কৃত্রিম মেধার অপপ্রয়োগ,
অপপ্রয়োগ হলে চাকরি যাওয়ার ব্যাপারটা যেমন আপনি বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। বহু মানুষের মধ্যে ভয় আছে এটাকে অপপ্রয়োগ করে নানা রকমের এমন কাজ হবে যেগুলো একেবারে আইনি স্বীকৃতি নেই এবং মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া যেতে পারে, তাদের অনেক বিপদে ফেলে দেওয়া হতে পারে, এরকম চিন্তাও আমাদের মধ্যে রয়েছে। এই সম্ভাবনাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।